ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল বিক্ষোভ, কয়েক জায়গায় সংঘর্ষ। হবিগঞ্জে এমপি আবু জহিরের বাড়িতে আগুন। হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান শিল্পী সমাজ সহ বিশিষ্টজনদের। রাজধানীতে সমাবেশ, মানববন্ধন। অপরাজনীতির ঢাল না হয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। গ্রেফতার বা হয়রানি না করার আশ্বাস। ঢাকায় এইচএসসির ৪২ পরীক্ষার্থীর জামিন। ডিবিতে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়ের অভিযোগ ৬ সমন্বয়কারীর। চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় প্রবাসীরা। ১০ মাসের মধ্যে সর্বনিম্ন তলানিতে রেমিটেন্স। ডলারের দর বাড়ছেই, আর অর্থ পাচারের আশঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। দ্রোহযাত্রা কর্মসূচি থেকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আবারও ঘোষণা দেন গণমিছিলের। এ সময় সরকারের পদত্যাগের পাশাপাশি দাবি মেনে নেয়ার জোর দাবি জানানো হয়েছে মিছিল থেকে। ঘোষিত দ্রোহযাত্রায় যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ। ফরুক বাবুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন SM ফয়েজ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম জনি এবং রেজাউল ইসলাম। শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহযাত্রায় যোগ দেন শত শত মানুষ। শুক্রবার বেলা ৩টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। দাবি আদায়ে দেন নানা স্লোগান। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। আমার ভাইয়েরা বোনেরা মারা গিয়েছে, তাদের যে দাবি ছিল সেই দাবির জন্য এসেছি। এই আন্দোলনে অনেক ভাইয়েরা মারা গেছে, তাদের রক্তের আমি জবাব দিতে এসেছি। এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, আর যাতে কোনো রক্ত না ঝরুক সেজন্য এসেছি। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এটা তো আসলে মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এবং এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে। একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকাল ৪টার দিকে একযোগে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগান, কবিতায় তুলে ধরেন নিজেদের দাবি। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এর মূল কারণ হচ্ছে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ সে কিভাবে দিল। 10 সালের থেকে পুলিশ গুলি করেছে। আমি দাঁড়াইছিলাম আন্দোলনের কথা বলছি, হাতে লাঠি ইট কিচ্ছু ছিল না, তাহলে কেন গুলি করলো? কোন স্কুলের ছাত্রকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, ওরা ট্যাগ লাগাই দেয় জামাত, বিএনপি। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তাই তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা কিভাবে সেই 9 দফা দাবিতে আটকে থাকি? আমরা চাই শেখ হাসিনা স্টেপ ডাউন করুক। এখন ইটস হাই টাইম হি নিডস টু স্টেপ ডাউন। আমাদের নিরপরাধ যে ভাইরা বর্তমানে কারাগারে কারা অন্তরীণ আছে, তাদের নিঃশর্ত মুক্তি চাই। হত্যা আর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। দ্রোহযাত্রার কর্মসূচিতে যোগ দেন অভিভাবকরাও। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। নিরস্ত্র ছাত্রদেরকে এভাবে মারবে, গুলি করে পাখির মতো মারে, এটা তো একটা স্বাধীন দেশে হতে পারে না। পুলিশ যে মারছে তাকে তো সবাই দেখছে, তাহলে সাইদের খুনের বদলে 16 বছরের ছেলেকে কেন দিল? ওকে জেলে কেন নিল? একটা স্বাধীন দেশে অর্ডার হবে যে প্রকাশ্যে গুলি করার, সে আন্দোলন করতে পারবে না। এটা কি ধরনের ইয়ে? জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে জুমার নামাজের পর মিছিল নিয়ে বের হয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিলটি পল্টন জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। দ্রোহযাত্রায় রাজধানীর উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। হামলা হয়েছে সদর আসনের MP আবু জহিরের বাড়িতে। আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয়েও।
খুলনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে টিয়ারশেল এবং গুলি ছুড়েছে পুলিশ। নরসিংদীতে হামলায় আহত হয়েছে অভিভাবক সহ 10 জন শিক্ষার্থী। এছাড়া চলমান কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি এবং পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। শহরের কোট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সিলেটে ছাত্র আন্দোলনের গণমিছিলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। আহত হন অন্তত 20 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয় 7 জনকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে আখালিয়ায় এ ঘটনা হয়। পুলিশের বাধা আর বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। ছাত্র হত্যার বিচার সহ 9 দফা দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। ঘণ্টাখানেক বন্ধ হয়ে যায় আশপাশের সড়কের যান চলাচল। আমরা হত্যার বিচার চাই। এতগুলো ছেলে এখনো গ্রেপ্তার আছে, সব গ্রেপ্তারকৃত, সব সর্বনায়ক গ্রেপ্তারকৃত, সর্বনায়ক ছেড়ে দিতে হবে। দাবি আপনারা একটা মেনেছেন, বাকি আরো 9টা দাবি কিন্তু বাকি আছে। ওইগুলো না মানা পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে সরবে না, এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রামের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টির মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় খুলনায়। শিববাড়ি মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা সাতক্ষীরা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ টিয়ারশেল ও গুলি ছোড়ে। আহত হন কয়েকজন বিক্ষোভকারী। নরসিংদীতে হামলা হয় শিক্ষার্থীদের ওপর। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে বাধার মুখে পড়ে ছাত্রদের মিছিলটি। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়। ফেনীতেও করে মিছিল করে শিক্ষার্থীরা। সড়ক আটকে স্লোগান দেয় তারা। হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ ও 9 দফা দাবি আদায়ে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পার্কের মোড়, সুটকির মোড়, দমদমা ও দর্শনা এলাকায় বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝিনাইদহে। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে মিছিল বের হয়ে প্রেরণা 71 চত্বরে গিয়ে সমাবেশ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বরিশালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় বিএম কলেজের সামনে। সেখান থেকে মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গাজীপুরে শফিপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পুলিশ সন্দেহে এ সময় একজনকে গণধোলায় দেওয়া হয়। ছাত্র জনতার গণমিছিল হয় ময়মনসিংহ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, বরগুনা, পাবনা সহ আরো বিভিন্ন জায়গায়। বাংলাভিশন নিউজ ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন এবং শিল্পী সমাজের প্রতিনিধিরা। রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজিত প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনে দাবি জানিয়েছেন তারা। সরকার দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে নাগরিকদের মুখ বন্ধ রাখতে চায় বলে মন্তব্য করেছেন বক্তারা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সরকারের দমনপীড়ন বন্ধের দাবিতে রাস্তায় বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরা। তারা বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে, বিভিন্ন পর্যায়ের নাগরিকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও নির্যাতনের দায় নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের 2024-এর এই গণঅভ্যুত্থানে গণ আন্দোলন, এই শিক্ষার্থীর আন্দোলন বৃথা যেতে পারে না। আহত এবং নিহত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। অবিলম্বে গণগ্রেপ্তার বা এই আন্দোলনের সাথে সম্পর্ক থাকবে আমার কারণে তাদেরকে গ্রেপ্তার করছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসক পেশাজীবীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে দেশে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আগামী দিনে 269 জন শহীদের খুনের জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে এই জাতি সর্বাংশে নির্দেশ করবে। একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ। আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। রাজধানীর বাংলা মোটর এলাকাতেও কর্মসূচি পালন করেন শিল্পী ও কবি সাহিত্যিকরা। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায় নিতে হবে। এছাড়া রাজধানীর ধানমন্ডি 7 মসজিদ সড়কে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন অভিনয় শিল্পীরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সাংবাদিক হত্যা নির্যাতনে জড়িতদের 48 ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 4 সাংবাদিক নিহত এবং 2 শতাধিক আহতের ঘটনায় নিন্দা জানাতে মানববন্ধন করেছেন তারা। চলমান আন্দোলনকালে সাংবাদিক নির্যাতন, লাঞ্ছিত হবার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা জানান, নিহত ও আহত সাংবাদিকদের জন্য নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। টক শোতে যেভাবে দরদ দেখান সাংবাদিক নেতারা, বাস্তবে তার কোনো মিল নেই। এ সময় কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক এবং ফটো সাংবাদিকদের ওপর চলা নানা ধরনের নির্যাতনের ঘটনা তুলে ধরেছেন আহত সাংবাদিকেরা। তাদের অভিযোগ, হাউস পলিসির কারণে মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনে গণহত্যা চালানো সরকারকে রুখতে যত ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাইকে মাঠে থাকার আহ্বান জানান দলটির নেতারা। শুক্রবার পুরানা পল্টনে দলটির নিজস্ব কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেফতার, নির্যাতন এবং হয়রানির প্রতিবাদে করণীয় বিষয়ে ছাত্র যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেন, সারা দেশে গ্রেফতারের নামে সরকারের পেটোয়া বাহিনী মানুষদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। জুলাই মাস জুড়ে গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে তিনি জানান, আন্দোলন সহ সবকিছুর দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে। ছাত্র আন্দোলন হলেও এটি জনগণের অধিকার আদায়ের আন্দোলন বলেও দাবি জানিয়েছেন তিনি। আজকে 24 সনে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয়, অ্যারেস্ট করে, ধরে, টাকা নেয়, ছেড়ে দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে।
কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূল দাবি পূরণ হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি আরও জানান, শিক্ষার্থীদের গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজ সহ সংশ্লিষ্টদের মতামতকে স্বাগত জানালেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নিশ্চয়তার কথা জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। আশ্বাস দেন, কোনো শিক্ষার্থীকে আর আটক বা হয়রানি করা হবে না। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। সহিংসতার সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে। এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। হতাহতের ঘটনায় বিভিন্ন পেশাজীবীর মতামতকে স্বাগত জানালেও কেউ যেন তাদের মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের। আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। আমরা ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত। জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে বিএনপি সভাপতির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। ওবায়দুল কাদের জানান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা মহানগর ও জেলায় 34 মামলায় গ্রেফতার 42 এইচএসসি পরীক্ষার্থী জামিন হয়েছে আজ শুক্রবার। আদালত সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় করা 30 মামলায় গ্রেফতার 37 পরীক্ষার্থী জামিন আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলম। আর ঢাকা জেলার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ থানার 4 মামলায় গ্রেফতার 5 এইচএসসি পরীক্ষার্থী জামিন দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। একজন আইনজীবী এই 37 পরীক্ষার্থীর পক্ষে জামিন আবেদন জানান। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি আটককৃতদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকেন, তাদের পরীক্ষার প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দেবেন।
ডিবি অফিসে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়ক বিবৃতি দিয়েছেন। তাদেরকে 7 দিন ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার শিকার সবার বিচার দাবি করা হয়েছে বিবৃতিতে। আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত 6 সমন্বয়কের ভিডিও বিবৃতি স্বেচ্ছায় দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা। বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। ডিবি অফিসে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসে ভিডিও করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তারা বলেন, ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় ডিবি অফিসে। সেই সঙ্গে মিডিয়ায় মিথ্যে বিবৃতি দেওয়ানো হয়েছে। শিক্ষকরা দেখা করতে গেলে তাদেরকেও দেখা করতে দেওয়া হয়নি। প্রায় 32 ঘন্টারও বেশি সময় অনশনের পর ডিবি প্রধান 6 সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙেন 6 সমন্বয়ক। যুদ্ধাপরাধী দল হিসেবে নয়, সন্ত্রাস দমন আইনে জামায়াতকে নিষিদ্ধ করাকে অসঙ্গতিপূর্ণ বলছেন প্রগতিশীল রাজনীতিকরা। তারা মনে করছেন, রাষ্ট্র এবং সরকার মানুষের আবেগ নিয়ে খেলছে। বাতিল করে দেয়া প্রজ্ঞাপন ভবিষ্যতে বিতর্ক এবং আইনের জটিলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা তাদের। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। মহান স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার দায়ে 1972 সালে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীকে। কিন্তু আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ IDL এর ব্যানারে 79 নির্বাচনে 6টি আসন পায় জামাত। তবে স্বনামে নির্বাচন করে 86 সালে, আসন পায় 10টি। এরশাদ বিরোধী আন্দোলনের 3 জোটের রূপরেখায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও 91 নির্বাচনে অংশ নেয় দলটি। 18 আসন পেয়ে সরকার গঠনে সমর্থন দেয় বিএনপিকে। আবার 95-96-তে আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করে। রাজনীতিকরা মনে করেন, বড় দুই রাজনৈতিক দল নিজেদের প্রয়োজনে জামাতকে ব্যবহার করে। জনগণের দাবি ছিল যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে নিষিদ্ধ করা, সরকার করেছে সন্ত্রাস দমন আইনে। ফলে এইখানে একটা চূড়ান্ত অসঙ্গতি আমরা দেখছি। মুক্তিযুদ্ধের আবেগকে ব্যবহার করে সে জনমতকে তার পক্ষে নিতে চায়। ফলে আমরা মনে করি একটা সঠিক কাজও ভুল সময়ে করলে সেই কাজের সঠিকতা থাকে না, কিংবা একটা কাজকে সঠিক কাজ যদি গোষ্ঠী স্বার্থ উদ্ধারের কাজে ব্যবহার করা হয় তাহলে তার শেষ পর্যন্ত তার নৈতিক ভিত্তিটাও দুর্বল হয়ে যায়। রাজনীতি ব্যান্ড করার বিরুদ্ধে হইলেও যুদ্ধাপরাধের প্রশ্নে আমরা এটার বিরুদ্ধে বলছি, কিন্তু যখন যখন মানুষ এটার জন্য বলছে তখন তারা কেউ এটা করে নাই। যারা ক্ষমতায় ছিল তারা কেউ এটা করে নাই। আওয়ামী লীগ নিজেও ক্ষমতায় ছিল। এইখানে যারা আসলে এই দাবিগুলি করছে তাদেরকে আওয়ামী লীগ এগুলি অন রেকর্ড আছে যে আসলে তারা কি ধরনের তিরস্কার কিংবা কি ধরনের হামলার শিকার করছে। সাম্প্রতিক কোটা আন্দোলনে সংঘাতের মধ্যে 14 দলের বৈঠকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হয় প্রজ্ঞাপনের মাধ্যমে। এটিও সঠিক হয়নি বলে মনে করেন এই দুই রাজনীতিবিদ। শুধুমাত্র ব্যক্তি 2-4 জনকে ফাঁসি দিয়ে যেমন যুদ্ধাপরাধীকে নির্মূল করা যাবে না, ঠিক তেমনি প্রজ্ঞাপন দিয়ে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করেও আসলে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত যারা কিংবা যে চিন্তার জন্য তারা যুদ্ধ অপরাধ করেছিল সেই চিন্তাকে আসলে পরাস্ত করা যাবে না। ফলে এখন রাষ্ট্র এবং সরকার সবসময় মানুষের আবেগ নিয়ে খেলে। মানুষের মুক্তিযুদ্ধের প্রতি যে আবেগ এবং যুদ্ধাপরাধীদের প্রতি যে ঘৃণা, সেই দুটোকেও এখন নতুন করে একটা রাজনৈতিক খেলার পণ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে তাদেরকে বাতিল করা হলো, তাদেরকে এরকম একটা মেসেজ দেওয়া হলো যে তোমাকে আমি ব্যান্ড করছি, বাট তোমার জন্য আসলে রিমেডি আছে, তোমার এই বাতিলটা টিকবে না। কারণ এটা যখন আপনি যদি যুদ্ধাপরাধী বলে আপনি তাকে ব্যান্ড করতেন তাইলে তার বাতিল টিকে যেতে পারত। যখন আপনি ইচ্ছাকৃতভাবে একটা ইস্যু তৈরি করার জন্য করেন তখন আপনি আপনার শত্রুর জন্য একটা বা পাতানো শত্রুর জন্য আপনি একটা জায়গা রাখেন। এবং জামাত ব্যান্ডের মধ্যে দিয়ে যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপন করলো 18 রেখে, এইটা আমি আপনাকে আজকে বলতে পারি যে এটা ভবিষ্যতে যাতে এরকম একটা বিতর্ক এবং এরকম একটা আইনি জটিলতা তৈরি করে তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আর যুদ্ধ অপরাধীদের প্রতি ঘৃণাকে কাজে লাগিয়ে মানুষের দৃষ্টি সরাতে সরকারের এই পদক্ষেপ বলে মনে করেন প্রগতিশীল ঘরানার এই দুই রাজনীতিক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। খোলা বাজারে উদ্বেগজনক হারে বাড়ছে মার্কিন ডলারের দর। কয়েকদিনের ব্যবধানে ডলার প্রতি দাম ছাড়িয়েছে 125 টাকা। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানো কমিয়ে দেওয়ার 10 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে রেমিটেন্স। চলমান সংকট নিয়ে প্রবাসীদের উৎকণ্ঠা শিগগিরই দূর না হলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় পতনের পাশাপাশি অর্থ পাচার বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ।
মার্কিন ডলারের দাম স্থিতিশীল রাখতে ক্রলিং পেগ চালুর 3 মাসের মাথায় আবারও অস্থির বৈদেশিক মুদ্রার বাজার। মাত্র 2 সপ্তাহ আগেও যেই ডলার খোলা বাজারে বিক্রি হতো 119 টাকায়, সেই ডলারের দাম উঠেছে 125 টাকার বেশি। উচ্চ দরে ডলার লেনদেন করলেও ড্যাশবোর্ডে সরকারি লেনদেন লিখে রাখছে মানি এক্সচেঞ্জগুলো। এ নিয়ে কথা বলতেও রাজি নন তারা। এদিকে চলমান সংকটের প্রভাব পড়েছে রেমিট্যান্স আয়ে। প্রবাসীরা জুলাই মাসে দেশে পাঠিয়েছেন 190 কোটি ডলার, যা আগের মাসের তুলনায় 63 কোটি ডলার কম। তবে খোলা বাজারে ডলারের দরের অস্থিরতার কোনো প্রভাব ব্যাংকে পড়েনি বলে দাবি ব্যাংকারদের। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ নির্দেশনা যেটা আছে ওইটাই, যে আমরা কোনোভাবে যেন বেশি রেটে না কিনি। জুলাই মাসের 3য় সপ্তাহে যে রেটটা যেভাবে দেওয়া ছিল এখনও সেটাই আছে। আমরা এর মধ্যে ওই রেটের মধ্যেই আমরা কেনাবেচা করতেছি এবং সেভাবে আমাদের যে পেমেন্টগুলো আছে বিদেশি পেমেন্ট আমরা সেটা দিচ্ছি। আমাদের যে শাখার যে সকল গ্রাহকের যে রেমিটেন্সগুলো আছে সেগুলো আসলে আমরা তো ওইভাবে ধরেন এক সপ্তাহের ভেরিয়েশন কত হয়েছে স্পেসিফিক ওইভাবে, আমার ক্লায়েন্ট আছে ধরেন 15,000, আসলে এই প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে যারা বিদেশ থেকে টাকা আসে এই রেমিটেন্সগুলো দেখে এটার গ্রোথ বড় ডিফিকাল্ট। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন দেশের চলমান সংকটে প্রবাসীদের উদ্বেগের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল, দেশে কারফিউ চলছিল। এরকম একটা অবস্থায় প্রবাসে তারা যারা থাকেন তাদের মধ্যে তো দেশ সম্বন্ধে একটা বড় ধরনের দুশ্চিন্তা, তাদের পরিবার পরিজন সম্বন্ধে দুশ্চিন্তা। সুতরাং তারা কি পরিস্থিতির মধ্যে পড়েন এটা তো তাদের উপরেও এটার একটা প্রভাব থাকে, একটা অভিঘাত থাকে। এবং এই সুযোগে অনেকেই হয়তোবা যারা নাকি রেমিটেন্স পাঠান তাদেরকে ফর্মাল চ্যানেলের জায়গায় ইনফর্মাল চ্যানেলে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করে। দেশেও এক শ্রেণীর লোক আছে যারা নাকি ক্যাপিটাল ফ্লাইটের জন্য এই ধরনের পরিস্থিতির সুযোগ নেয়। সংকটের সন্তোষজনক সমাধান না হলে রপ্তানি ও রেমিট্যান্স আরও কমে যাওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কার্ড মার্কেটেও দেখছি যে সেখানেও এটার একটা প্রভাব হয়েছে। 120 থেকে 123-124 চলে গেছে ডলার প্রতি। এটা দীর্ঘমেয়াদে কি হবে এটা কিন্তু নির্ভর করবে যে আমাদের রাজনীতিবিদরা এটা কিভাবে ট্যাকল করতে পারেন, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলকভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে প্রবাসীদেরও একটা আস্থা থাকে যে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একটা সামষ্টিক একটা মূল্যবোধের মধ্য দিয়ে আমরা আমাদের বিরাজমান সমস্যাগুলি সমাধান করতে পারি। পরিস্থিতি উন্নয়নে প্রবাসীদের আস্থা অর্জনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। সমস্যাগুলি সমাধান করতে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কার্ড মার্কেটে হলো সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামই কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে সকালে ঝিরিঝিরি বৃষ্টির প্রভাব পড়ে রাজধানীর বাজারে। ছুটির দিনেও তাই কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই কাঁচা বাজারে। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ বেশ ভালো। কারফিউ শিথিল হওয়ায় পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় সবজির দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মাছের বাজারেও সরবরাহ বেড়েছে, ক্রেতারাও বলছেন দাম আগের চেয়ে কমেছে। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। 180 টাকা কেজিতে ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। ডজনে 5 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 150 টাকা দরে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে। দাম সহনীয় করতে দূরত্ব ভেদে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। রাজধানীর কয়েকটি জায়গায় টিসিবির বিক্রয় কেন্দ্র পরিদর্শন এবং পণ্য বিতরণ শেষে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেছেন বাজারে চালের কোনো কমতি নেই। বাড়তি দাম নিয়ন্ত্রণে পাইকারি এবং খুচরা পর্যায়ে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। আলুর বাড়তি দামের জন্য হুট করে ট্রাকের ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করেছেন তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, ভোজ্য তেল এবং চিনির দাম ঠিক করে দিয়েছে সরকার। এরপরও কারো বিরুদ্ধে বেশি দাম নেওয়ার অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কমায়ের মানুষদের সহায়তায় শুক্র এবং শনিবার টিসিবির বিক্রয় কেন্দ্র খোলা থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ঢাকা সহ জেলায় জেলায় দ্রোহ মিছিল বিক্ষোভ, কয়েক জায়গায় সংঘর্ষ। হবিগঞ্জে এমপি আবু জহিরের বাড়িতে আগুন। হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান শিল্পী সমাজ সহ বিশিষ্ট জনদের। রাজধানীতে সমাবেশ মানববন্ধন। অপরাজনীতির ঢাল না হয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। গ্রেফতার বা হয়রানি না করার আশ্বাস। ঢাকায় এইচএসসির 42 পরীক্ষার্থীর জামিন। ডিবিতে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়ের অভিযোগ 6 সমন্বয়কারী।
চলমান পরিস্থিতিতে উৎকণ্ঠায় প্রবাসীরা 10 মাসের মধ্যে সর্বনিম্ন তলানিতে রেমিটেন্স, ডলারের দর বাড়ছেই আর অর্থ পাচারের আশঙ্কা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews-এ সাবস্ক্রাইব করতে পারেন, youtube.com/banglavisionnews-এ। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।